এই মামা, জানিস আমাদের পাশের বাসায় একটা পিচ্চি মেয়ের পরিবার ভাড়া এসেছে। দেখতে সেই প্রথম দেখে ক্রাশ খেয়েছি। আবার মেয়েটা নাকি টিকটক সেলিব্রিটি। কি বলিস? তাহলে তো দেখা করতেই হয় টিকটকার প্রতিবন্ধীর সাথে। চল তাহলে দেখা করে আসি আজকে। যদি দেখা পাই তাহলে তো কপাল খুলে যাবে। আর হ্যাঁ, মনে রাখিস ওইটা কিন্তু আমার। আবার তোরা পটিয়ে ফেলিস না যেন। না মানে টিকটকার সেলিব্রিটির সাথে, সেটা পরে দেখা যাবে। এখন তাহলে চল আগে দেখে আসি, এরপর না হয় দেখব কে কার হয় আর কে কার না হয়। এই বলে সৌরভের সাথে চলে আসলাম ওই মেয়েটার বাড়ির সামনে। কিরে শালা, ওই মেয়েটা কই? হয়তো বাড়ির ভিতরে আছে। যাবি নাকি বাড়ির ভিতরে? ওই দেখ, তোর চাচা দাঁড়িয়ে আছে। গেটে যদি যাই লাঠি দিয়ে দৌড়ানি দিবে। আর মেয়েটার নাম কি রে? না, তা তো আমি নিজেও এখনো জানি না। তাই তো আইছি, দেখি পটিয়ে যদি প্রেম করা যায় তাহলে তো ভালোই হলো। তা তো ভালোই হবে। তা চল দেখি কি হয়। দারোয়ান চাচাকে কিছু টাকা ঘুষ দিবনে না হয়। দেখ মামা, আমার কাছে কিন্তু টাকা নেই। তুই টাকা দিবি, আমি কিন্তু টাকা দিতে পারবো না। তুই কি আমাকে এতই বোকা পাইছিস? তুই যা বলবি আমি তাই মেনে নিব। তোর ক্রাশকে দেখতে আইছিস, তুই যদি না দেখে চলে যাস তাহলে তো এটা তোর জন্য কলঙ্কিত হবে। তাই তুই ভাব, একটু দেখা করে যাবি নাকি না দেখা করেই চলে যাবি। শালা তুই এইবার তো আমাকে ইমপ্রেস করে ফেললি। যা, দেবনে। এখন চল আগে গিয়ে দেখি দারোয়ান চাচা কি বলে। আমি দারোয়ান চাচার কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কে বাবা? আগে তো কখনো দেখি নাই এইখানে তোমাদের। চাচা, আমার নাম মেঘ আর ওর নাম সৌরভ। গতকালকে এই বাসায় নতুন ভাড়া নিয়েছে। উনি আমার আন্টি লাগে। আমাকে বলছিল আজকে আসার জন্য, তাই আইছি। ও আচ্ছা, তোমরা দাঁড়াও, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতেছি। তাদের অনুমতি ছাড়া তো আর ঢুকতে দেওয়া যায় না। আরে চাচা, কি যে বলেন না। এই সৌরভ, মালটা দে তো। এই নেন চাচা, এইটা রাখেন। আপনি এটা দিয়ে আপনি চা পান খেয়ে নিয়েন। তা না হয় নিবনে, কিন্তু তোমাদের আসল উদ্দেশ্যটা কি ওইটা একটু বলবা? তাহলে বুঝতাম এইখানে কেন এসেছো আর আমাকে ঘুষ অবা দিচ্ছ কেন। আসলে চাচা, ওনার একটা মেয়ে আছে। ওই মেয়েকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে ফেলেছি। দেখি পটানো যায় কিনা। যদি পটাইতে পারি তাহলে আপনাকে মিষ্টি খাওয়াবো নে। ঠিক আছে, তবে আমি একজনকে ভিতরে ঢুকতে দিতে পারি, দুজনকে ঢুকতে দেব না। এখন ডিসাইড করে নাও তোমরা, দুজন থেকে কে ভিতরে আগে যাবে। সৌরভ, আমি ওই যাই, তুই এখানে দাঁড়া। মেয়েটার সাথে দেখা হলে না হয় বলে দিব নে তোর কথা। বলবি তো না কি? তুই আবার আমার নামে মিথ্যা গুজব ছড়াবি? আমি সৌরভের দুই গালে হাত দিয়ে ধরে বললাম, মামা তুই বল, আমি কি তোর নামে গুজব ছড়াইতে পারি? আমি তোর নামে অনেক কিছু বলবো, যাতে তোর কথা শুনে ওই মেয়েটা প্রেমে পড়ে যাইতে পারে। ঠিক আছে, তাহলে যা তুই। আমি এইখানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসবি কিন্তু। তা না হলে পরে বোঝাবো মজা তোকে। আরে চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। এই বলে চলে আসলাম বিল্ডিং এর 2 তলায়। চলে তো এসেছি, এখন কিভাবে বুঝবো কোন রুমে ওরা থাকে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ একটা রুম থেকে একটা মেয়ে বের হলো। মেয়েটার দিকে চোখ পড়তেই মনে হলো এইটাই হয়তো হবে ওই মেয়েটা। দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর। এই মেয়ে, একটু শোনো। আমাকে ডাকতেছেন ভাইয়া? তোমাকেই ডাকতেছি। এই দিকে আসো তো, একটু তোমার সাথে কথা আছে। জি বলেন, কি বলবেন? আপনি তো টিকটকার সেলিব্রিটি, তাই না? আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি। বলতে গেলে আপনার উপর ক্রাশ খেয়েছি। ও আচ্ছা, তাই নাকি? তা এইখানে কি করেন? আগে তো কখনো এখানে দেখি নাই আপনাকে। না মানে আমি এইখানেই থাকি। গতকালকে দেখলাম তোমাকে, তাই তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তা কোথায় যাচ্ছ এখন? কোথায় আর যাব, স্কুলেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন না?
আমি এতক্ষণ খেয়াল করি নাই মেয়েটা স্কুল ড্রেস পরে আছে। ও আচ্ছা, চলেন আমিও যাই আপনার সাথে সাথে। আপনার যেতে হবে কেন? আমি তো আপনাকে চিনিও না, আগে কখনো দেখিও নাই। এখন যদি আপনি আমার সাথে যান তাহলে আপনাকে রাস্তায় গণধোলাই খাওয়াবো, বলবো যে আপনি আমাকে ইফটিজিং করতেছেন। এই মাইয়া ছোট তো কি হয়েছে, মেয়েটার শরীরে পুরাই কারেন্ট মনে হয়। আচ্ছা যান, আমি যাব না। এই বলে আমি চলে আসলাম বাহিরে। সৌরভ, কাজ হয়ে গেছে, চল এখন আমরা সামনে যাই। একটু পর ওই মেয়েটা আসবে, এখন তুই না হয় গিয়ে প্রপোজ করিস। বন্ধু, তুই আমার কত বড় উপকার করেছিস তা বলে বোঝাতে পারবো না। আজকে প্রপোজ করবো না, কালকে প্রপোজ করব। চল এখন তোকে নিয়ে রেস্টুরেন্টে যাব, যা খাইতে চাইবি তাই খাবো। আমি একা খাবো কেন? ইমতিয়াজকেও ফোন দে, তাকে বল রেস্টুরেন্টে আসতে, সবাইকেই না হয় ট্রিট দিস। এই বলে আমি আর সৌরভ চলে আসলাম একটা রেস্টুরেন্টে। কিছুক্ষণ পর ইমতিয়াজ আসলো। কি রে মামা, হঠাৎ রেস্টুরেন্টে ডাক দিলি যে? আর বলিস না, সৌরভ এই নতুন প্রেমে পড়েছে, তাও আবার ক্লাস 8-এর মেয়ের সাথে। এখন আমি মেয়েটার সাথে সবকিছু সেটেল করে দিলাম, এখন ট্রিট দিচ্ছে, তাই তোকেও ডেকে নিলাম। বাহ, ভালো করেছিস, অনেকদিন পর ভালো একটু খাবার খেতে পারবো। কি রে সৌরভ, কি অর্ডার করব বল? তোদের যা খাইতে মন চাই খা, বিল আমি দেবো, টাকা নিয়ে টেনশন করিস না। তাহলে তো হলোই। এই মেঘ, তোর পছন্দের খাবার অর্ডার দে। আমি আমার পছন্দের খাবার অর্ডার দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে 3 জন বসে আছি। সৌরভ, যা বিলটা দিয়ে আয়। তোরা বস এইখানে, আমি ওয়াশরুম থেকে আইতেছি। সৌরভ চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 10 মিনিট। কিরে ইমতিয়াজ, সৌরভ তো এখনো আসতেছে না, 10 মিনিট হয়ে গেছে, ওয়াশরুমে গেছে। আরে চিন্তা করিস না, চলে আসবে। চল আমরা গিয়ে আরেকটা করে জুস খাই, এই টাকাটা না হয় আমি দিয়ে দেবো নে। ঠিক আছে চল। আমরা 2 জন জুস নিয়ে খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর একটা ওয়েটার আসলো আমাদের সামনে, এসে বলল, স্যার আপনার বিলটা দেন। আমাদের বিল আমাদের বন্ধু দিবে, ও একটু ওয়াশরুমে গেছে, আয়শা ওই দিতেছে, আপনি যান। আপনার বন্ধু তো কখনই হোটেল থেকে বেরিয়ে চলে গেছে, আর আপনি কিনা বলছেন আপনার বন্ধু বিল দিবে? আমি ইমতিয়াজের দিকে হা করে তাকিয়ে আছি। কিরে দোস্ত সৌরভ, এটা কি করে করতে পারলো? এখন আমরা কি করব রে? কি আর করব, আমাদের কাছে তো টাকাও নেই। চল অসহায় ম্যানেজারের কাছে যাই, দেখি ম্যানেজার কি বলে। চল। আমরা চলে আসলাম ম্যানেজারের কাছে। স্যার একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বলো, কি বলবা? আসলে স্যার আমাদের বন্ধু বিল না নিয়ে চলে গেছে, এখন আমাদের কাছেও টাকা নেই। এখন যদি আমাদের বাড়িতে যাইতে দিতেন তাহলে বাড়ি থেকে টাকাটা এনে দিতে পারতাম। তা তো আর হবে না। এই নিলয় ওদের শরীর থেকে শার্ট প্যান্ট খুলে বাসনগুলো মাজতে দে। মাজা শেষ হলে এরপর ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি হোটেল থেকে। আর তোদের বলে রাখি, এই সব কাজ করে পরের দিন আমাকে টাকা দিয়ে যাবি, তা না হলে আমি তোদের নামে মামলা দিব। না স্যার, প্লিজ মামলা দিয়েন না, আমরা দিয়ে যাব কালকে। এই বলে আমাদের শার্ট প্যান্ট খুলে নিয়ে নিল। শরীরে শুধু একটা সেন্টো গেঞ্জি আর জাঙ্গিয়া পরা, আর কিছুই নেই। কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। কিরে ইমতিয়াজ, এখন কি করবি? এখন বাসায় যাব, আর কি করব? এই তোর জন্য ওই এমনটা হয়েছে। কালকে শালাকে পাইয়া নেই, এরপর মজা বুঝাইবো। আমরা হোটেল থেকে বেরিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলাম, আর রাস্তার মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমার এই অবস্থা দেখে আম্মু বলল, কিরে তোর এই অবস্থা কেন? তোর প্যান্ট শার্ট কোথায়? আম্মু আর বইল না, শরত সামনে থেকে। এই বলে আম্মুকে পাশ কাটিয়ে চলে আসলাম। আমার রুমে ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। এমন সময় জঙ্গলের
শেরের গর্জন শুনতে পেলাম। আপনারা বুঝতেছেন না তো কার কথা বলতেছি? আরে আব্বুর কথা বলতেছি। আব্বু ওই হচ্ছে এই বাড়ির শের। এই তোমার হতচ্ছাড়া ছেলে কোথায় গেছেন? এক্ষুনি ডেকে আনো। আজকে ও হয়তো বাড়িতে থাকবে, আর না হয় আমি এই বাড়িতে থাকবো। কি হয়েছে বলবা তো? বাহির থেকে আসতে না আসতে চেঁচামেচি শুরু করে দিয়েছো। তোমার ছেলে আমার মান সম্মান পুরো ডুবিয়ে দিয়েছে। পাশের এলাকার নতুন ভাড়াটিয়া উঠেছে ফ্ল্যাটে, তার একটা পিচ্ছি মেয়ে আছে, তাকে দেখতে গেছে তোমার ছেলে, ওইখান থেকে দৌড়ানি খেয়ে এসেছে। কি বলো এসব? এর জন্য হয়তো ওর শরীরের একটা কাপড়ও নেই। দৌড়ানি খাইলে তো কাপড় থাকার কথা, কিন্তু কাপড় নেই কেন? এটা আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো, তাহলেই তো বলে দিবে। আজকে ওর ভাত নেই ঘরে, তাই বলে দিলাম আমার বাড়ি থেকে বেরিয়ে যাইতে। তুমি রুমে যাও তো, আমি মেঘের সাথে কথা বলতেছি, দেখি ও কি বলে। হাজাইরা পেঁচাল পাইরো না। আমি দরজা হালকা একটু খুলে নিচে উকি দিয়ে দেখি আব্বু আছে নাকি। আব্বু চলে গেছে তার রুমে। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম। আম্মু আব্বু কোথায় গেছে? তুই আয় আমার সাথে, তোর বিচার আছে। আমি আবার কি করেছি ওইটা তো বলবা। তা না বলতেছো আমার বিচার আছে। সত্যি করে বলতো, তোর শার্ট প্যান্ট কোথায়? আসলে আম্মু আমি ইমতিয়াজ সৌরভ হোটেলে খেতে গেছিলাম। পুরোটা আম্মুকে বলতে না বলতেই আম্মু হাসতে হাসতে আব্বুকে ডাকতে লাগলো। কই কো, তোমার ছেলের কথা শুনে যাও। তোমার ছেলেও মেয়ের বাসা থেকে দৌড়ানি খেয়ে হাসে নেয়। তোমার ছেলে হোটেলে খাইয়া বিল না দিতে পাড়ায় ওর কাপড় রেখে দিয়েছে। আমি আর নিচে দাঁড়ালাম না, এক দৌড়ে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে টিকটক চালাচ্ছি, এমন সময় একটা আইডির দিকে চোখ পড়লো। আরে এটা তো সেই মেয়ের আইডি। যাক ভালোই হলো। সাথে সাথে তার আইডিতে ঢুকে মেসেজ দিয়ে দিলাম হাই। প্রায় 10 মিনিট পর রিপ্লাই আসলো, হ্যালো। আপু বিগ ফ্যান। আপু বিগ ফ্যান। আমি আপনার সব ভিডিও দেখি আপু, আপনার উপর ক্রাশ খেয়েছি। একটা কথা বলবো? ও আচ্ছা, তাই নাকি? রাশ খেয়েছেন, ভালো কথা। বাঁশ কিন্তু খায়েন না। সকালে একটা ভাইয়াকে বাঁশ দিয়েছি। এখন আপনি যদি খেতে চান তাহলে বলেন, আপনাকেও দেবো না বাঁশ? না আপু, আমি বাস খাইতে চাই না। আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। আপনাকে আমি ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। এরকম প্রপোজ প্রতিদিন হাজার হাজার আসে, আর আপনি তার মাঝে একজন। সরি ভাইয়া, আমি কারোর সাথে প্রেম করি না, আর কখনো করবোও না। আচ্ছা, তাহলে আপনাকে পটাইতে হবে। যেইভাবেই হোক না কেন আপনাকে পটিয়েই ছাড়বো। এই বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে সৌরভের ফোন কলে রিংটংয়ে ঘুম ভাঙলো। কিরে মামা, কোথায় আছিস? চলে আয়, আজকে পার্টি দেবো। শালা, কালকে তো শার্ট আর প্যান্ট খুলে রাখছে। আজকে গেলে হয়তো শার্ট আর প্যান্ট না যাইঙ্গা, আর গেঞ্জিটাও রেখে দিবে। আমি আজকে আর তো ফাঁদে পড়তেছি না। এই বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ইমতিয়াজের ফোন। কিরে, তুই আবার ফোন দিয়েছিস কেন? মামা চল, আজকে পার্টি হবে। কিসের পার্টি? আর পার্টিটা কে দিচ্ছে, তুই নাকি অন্য কেউ? কেন, আমাদের বন্ধু সৌরভ দিবে। কালকে না দিয়েছে, আজকে ও দিবে। চল তাহলে। কালকে যে মারাটা খাইছি, আজকে আর ওই মারাটা খাইতে চাই না। একটু পর রেস্টুরেন্টের ম্যানেজারকে টাকাগুলো দিয়ে আসতে হবে, তা না হলে বুঝতেই তো পারতেছিস কি হতে পারে। রে মামা, এ বুঝছি। আচ্ছা তুই থাক, আমি আসতেছি তোদের বাড়িতে। বাড়িতে আসতে হবে না, আমি এখনই 3 রাস্তার মোড়ে যাব। তুই ওইখানে চলে আসিস, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা আমি আসতেছি, তুইও আয়। ফোনটা রেখে দিলাম। ফোন রাখতে একটা মেসেজ আসলো টিকটক থেকে। দেখলাম আফরিন মেসেজ দিয়েছে। কি ব্যাপার, হঠাৎ মেসেজ দিয়েছে? আপনি সেই ছেলেটা না, ওই গতকাল বলেছিলাম গণধোলাই খাওয়াবো? আমাকে চিনলে কি করে? চিনবো না আবার জিগায়? আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছি, ও বলে দিয়েছে আপনার সাথে কথা আছে। আপনি আজকে বিকেলে আমাদের স্কুলের পেছনে রতন কোচিং সেন্টার আছে, ওইখানে থাকবেন। ঠিক আছে। এই মেয়ের মধ্যে তো ঘাপলা আছে দেখা যাচ্ছে। মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, বিকালে দেখা যাবে। এই বলে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাহিরে। খেলার মাঠে গিয়ে দেখি
সৌরভ আর ইমতিয়াজ বসে বসে বিরিয়ানি খাচ্ছে। তাদের খাওয়া দেখে তো আমার জিভে জল চলে আসলো। কিরে, তোরা এইখানে বিরিয়ানি খাচ্ছিস আর আমাকে বললিও না? শালা সর এখান থেকে, লাথি মেরে কোমরের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। একটু আগে যে বললাম আজকে পার্টি দিবে সৌরভ, তুই তো শুনিস নাই, এখন আইছিস খাইতে। এই সৌরভ, হেরে হাড্ডিটা দিয়ে দে তো, চেটে চেটে খাক। এ নাও মামা, তুমি হাড্ডি ওই খাও। এই বলে সৌরভ আমার দিকে একটা হাড্ডি ছুঁড়ে দিয়ে বলল, তোদের আমি দেখে নিব। আজকে আফিক বলেছে বিকালে তার সাথে দেখা করতে যাইতে, দেখবো নে কোন শালা আমার সাথে যাস। আফরিনের কথা শুনতেই ওরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি রে, এইভাবে কি দেখতেছিস? তোকে আবার কখন বলবো আফরিন এ যে তোর সাথে দেখা করবে আর আমাদের সামনে দিয়ে একটু আগে গেছে, আমাদের তো কিছু বলে নাই। তোদের কি বলবে রে, ও তো আমার জানেমান। তোদের কিছুই না, যা ভাগ এইখান থেকে। কাল থেকে আর আমি তোদের সাথে নাই। যা যা, বুঝবি ওই মেয়ে যে কত ডেঞ্জারাস। আচ্ছা মামা, একটা কথা বলবো, রাখবি তো? কি কথা বল, রাখার মতো হলে রাখবো আর না হলে ছুঁড়ে ফেলে দিব। তোকে আমার বিরিয়ানি খাওয়াবো, কিন্তু আমাদের কেউ নিয়ে যেতে হবে। যদি নিয়ে যাস তাহলে আমরা তোকে বিরিয়ানি খাবো। কি বলিস ইমতিয়াজ? দেখ মামা, আমরা কিন্তু অমন ছেলে না। ক্রাশকে অন্য বন্ধুর হাতে তুলে দিব আর আমরা তাদের দেখে দেখে বাঁশ খাবো। এই তো বাছাধন লাইনে এসেছে এখন, যে আমার জন্য শাহি মামার কাচ্চির দোকান থেকে কাচ্চি নিয়ে আসবি। আর যদি এই দিক এদিক করিস তাহলে তো বুঝতেই পারছিস কি করব আমি তোদের। বুঝেছি। সৌরভ মুচকি হাসি দিয়ে চলে গেল। কি ব্যাপার, শালা তো এইভাবে হাসে না কখনো। কি রে ইমতিয়াজ, সৌরভ এইভাবে হাসলো কেন রে? আমি কি করে জানবো ও হাসছে কেন? বস এখানে। আচ্ছা মামা, একটা কথা বলতো, কালকে রাতে তো আর বাসা থেকে বের হোস নাই, তাহলে তোকে আফরিনে কি বললো যে বিকেলে দেখা করতে? কি করে আর বলবো, টিকটকে বলেছে। কালকে রাতে ওর সাথে কথা বলেছি, এই দেখ। এই বলে দেখাতে লাগলাম। হঠাৎ ইমতিয়াজ ফোন বের করে কি যেন করতে লাগলো। কি রে, কি করেছিস? কি আর করব, যা করার করে নিয়েছি। আচ্ছা তুই বস, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসতেছি। এই গরমে ঘেমে গেছিস তুই। শালা, তোদের তো মতি গতি আমার ঠিক লাগতেছে না। তোরা কি করতেছিস আমি কিছুই বুঝতেছি না। ইমতিয়াজ চলে গেল। হে আল্লাহ, আর যাই করো না কেন কালকের মতো এমন অবস্থা কইরো না। এই বলে ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পর সৌরভ আর ইমতিয়াজ আসলো। কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? তোর কথা বলতেই দিয়েছে বিরিয়ানি। মানে কি বলতেছিস? আমার কথা বলতেই দিয়ে দিয়েছে? তুই কি টাকা দিস নাই? আমি কোনো টাকা দিব? আমি কেন টাকা দিব? তুই বিরিয়ানি খাবি, টাকা তুই দিবি, আমি দিব কেন রে শালা? এই নে তোর একটা পকেটে, আমার একটা, ইমতিয়াজের একটা। শালা, তুই আজকেও আমাকে বোকা বানিয়েছিস। তোদের আমি দেখে নিব রে, তোদের দেখে নিব। এই বলে দিলাম, এই নে, এইটাও তোরাই খেয়ে ফেল, আমি গেলাম। যাক, ভালো করেছিস। দিয়ে যা। আর দোকান থেকে আইসক্রিম এনেছিল তোর কথা বলে 3টা, ও 3টার টাকাও দিয়ে যাস, তা না হলে তোকে কালকের মতো অবস্থা করবে। আমি ওদের কথা শুনে দৌড়ে চলে আসলাম। ওদের কাছে 2টাকে কিল ঘুষি দিতে লাগলাম। শালা, তোদের মতো বন্ধু থাকলে আমার 2 দিনও লাগবে না রাস্তার পাশে থালা নিয়ে বসতে। বসলে বসবি, আমরা না হয় 2-1 টাকা দিয়ে তাকে সাহায্য করবো নে। এই নে, এইখানে 5 টাকা আছে, এই 5 টাকা দিয়ে তুই ললিপপ খাইতে খাইতে বাড়ি চলে যাস। শালা, তোদের আমি দেখে নিব। এই বলে রাখলাম। দে আমার বিরিয়ানির প্যাকেটটা দে। আমার টাকায় খাবি আবার আমারটাই ভাগ বসাবি, তা তো হয় না। এই বলে আমার বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আমি খেয়ে বললাম, এই তোরা থাক, আমি বাসায় চলে যাই, খুব ক্ষুধাও লাগছে। এখন না বিরিয়ানি খাইলি, এখন আবার ক্ষুধা লাগছে? তোর এটা কি পেট নাকি অন্য কিছু? আমার বেশি বেশি করে খাইতে হবে, না হলে আমি দিন দিন শুকিয়ে যাইতেছি, দেখতেছিস না? শালা, মাঝরাতে হ্যান্ডেল ঘোরাস, শোকাবি না? শালা, মাঝরাতে হ্যান্ডেল ঘোরাস, শোকাবি না তো কি হবে? যা বাড়ি যা,
আর টাকাগুলো দিয়ে যাস, কিন্তু আমাদের কাছে টাকা নেই। দিয়ে যাব নে। এই বলে চলে আসলাম বাহিরে। আইসক্রিম আর বিরিয়ানির টাকা দিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, সকালে না খেয়ে কোথায় চলে গিয়েছিলি? কোথায় আর যাব, বাহিরেই ছিলাম। আচ্ছা আম্মু, তোমার কেমন মেয়ে পছন্দ? কেন রে, এখনই এই কথা বলতাছিস কেন? বিয়ে করবি না কি? বিয়ে করলে বল, তোর চাচাতো বোন আছে না, তার সাথে বিয়ে করিয়ে দিব। দূর, আর ভালো লাগে না। তোমরা শুধু চাচাতো বোন আর চাচাতো বোন করো। আমি ফ্রেশ হয়ে আসতেছি, খাবার রেডি করো। যা, ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করতেছি। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে সোজা আমার রুমে চলে আসলাম। পিসিতে গেম খেলতে লাগলাম। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। গোসল করে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় আফরিনের মেসেজ। বিকেল 3টায় থাকবেন, ঠিক আছে? আর না থাকলে কিন্তু খবর আছে, এই বলে দিলাম। ঠিক আছে, থাকবো নে। আরো কিছুক্ষণ কথা বললাম। কথা বলে শেষ হতে দেখি বিকাল 2:55 বেজে গেছে। ফোন দিলাম সৌরভ আর ইমতিয়াজকে। হ্যালো সৌরভ। বল, কি হয়েছে? আর এখন ফোন দিয়েছিস কেন? কোনো কাজ আছে নাকি? তুই ইমতিয়াজকে নিয়ে রতন স্যারের সেন্টারের কাছে চলে আয়, আমি যাইতেছি। ঠিক আছে, তুই যা, আমরা আসতেছি। আর মনে রাখিস কিন্তু, ওইটা আমার এক্স গার্লফ্রেন্ড। শালা, যাকে দেখিস তাকেই এক্স বানিয়ে ফেলিস। তুই তো ক্যারেক্টার লুজ। আচ্ছা আয়, আগে পরে দেখা যাবে কার এক্স। এই বলে ফোনটা কেটে চলে আসলাম রতন স্যারের কোচিং সেন্টারের সামনে। এসে দেখি আফরিন আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতেই আফরিন বলল, বাহ, চলে এসেছেন। একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। আমিও একটু ভাব নিয়ে বললাম, আরে কি মনে করবো, আপনি বলেন। আসলে আমি তো টিকটক করি। আজকে আমার সব বান্ধবীরা বলেছে যে তাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে। আমার কাছে তো টাকা নেই, যদি আপনি আমাদের নিয়ে যেতেন। মেয়ের কথা শুনে তো আমার মাথায় আগুন ধরে গেল। শালা, তুই মেসেজে বলতে পারলি না, সোজা তোর বান্ধবীর সামনেই বলতে গেছি কেন? এখন তো মানাও করতে পারবো না। আজকে আবারও পকেট ফাঁকা হবে। সব রাগ বিসর্জন দিয়ে বললাম, আচ্ছা নিয়ে নিবনে। এখন আমি যাই তাহলে? মেসেজ দিয়ে বলে দিয়েন কখন যাইবেন। মেসেজ দিয়ে বলতে হবে না, আমরা 6টায় থাকবো এইখানে, আপনি চলে আসেন। এখন যান আপনি, আমরা প্রাইভেট পড়বো। ঠিক আছে। সৌরভ আর ইমতিয়াজ আসার আগেই চলে আসলাম বাসায়। ওদের বলা যাবে না, ওদের বললে ওরাও আবার আমার সাথে যাইবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। নিচে নামতেই দেখি আব্বু আর আম্মু বসে বসে টিভি দেখতেছে। আমি আম্মুর কাছে গিয়ে আদরে গলায় বলতে লাগলাম, আম্মু, আম্মু গো। কি হয়েছে বল? আর আজকে এত আদর সোহাগ করে ডাকতেছিস কেন? নিশ্চয় কোনো ঘাপলা আছে এইখানে। বল, কি হয়েছে? আম্মু, আমার 10,000 টাকা লাগবে। আজকে বন্ধুদের নিয়ে পার্টি করব। প্লিজ আম্মু, দাও না, মানা করো না। মেঘের আপু, মেঘকে 10,000 টাকা দিয়ে দাও। আর বলে দাও কাল থেকে যেন আমার এই বাসায় আর না ঢুকে। এই নে, এইখানে 10,000 না, এইখানে 20,000 টাকা আছে। এখন ঘর থেকে বের হবি, আর ঘরে ঢুকতে পারবি না। যেখানে ইচ্ছা সেখানে থাকবি, যা। তোমাদের এইটাই শেষ কথা তো, নাকি পরে আবার খোঁজাখুঁজি করবা? পরে আর বললেও আমি আসবো না, এই বলে দিলাম। আসলে আব্বু আমাকে একটু বেশি ভালোবাসে। আম্মু যদি এইভাবে না বলতো তাহলে আব্বু টাকাগুলো দিত না। যাওয়ার সময় আম্মুকে চোখ টিপ দিয়ে চলে আসলাম। চলুন শুনে আসি আব্বু আম্মুকে কি বলতেছে। বাহ, মা ছেলে তো ভালোই বুদ্ধি করেছো। আমার কাছ থেকে কিভাবে টাকাগুলো নিবে? তোমার ছেলেকে বাড়ি থেকে বের না করে আমাকে বের করে দিলেই তো পারো। এইসব কি বলতেছো তুমি? আমি আবার কি বুদ্ধি করলাম যে আমাকে বলতেছো এসব? বাহ, তোমার ছেলে যে তোমাকে চোখ টিপ দিয়ে গেছে সেটা ভাবছো আমি দেখি নাই? আমি সবই দেখি, শুধু চুপ করে থাকি। যাই হোক, কাল থেকে মেঘকে বলবা আমার অফিসে জয়েন করতে। আমার শরীরটা দিন দিন খারাপ যাচ্ছে। ঠিক আছে, চলো তোমাকে খাবার বেড়ে দিই। রাত তো হয়ে গেছে অনেক, খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। ওই দিকের কাহিনী তো শুনলেন, এখন আমারটা শুনেন। রতন স্যারের কোচিং সেন্টারের কাছে এসে দেখি 10 থেকে 12টা মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে আফরিনও আছে। আমি যেতেই আফরিন বলল,
কি ব্যাপার, দেরি হলো কেন এত? তোমাকে না বলেছিলাম 6টা এখানে থাকবে? আসলে টাকা আনতে ভুলে গেছিলাম, আবার গিয়ে টাকা নিয়ে এসেছি। তো চলো এখন যাওয়া যাক। চলো, এই তোরা আয়। ওরা সবাই কি তোমার ফ্রেন্ড নাকি? ওরা সবাই আমার ফ্রেন্ড। কেন, কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নাই। আজকে হয়তো পকেটে যে টাকা আছে সেই টাকাও হয়তো আজকে চলে যাবে। এইসব ভাবতে ভাবতে চলে আসলাম হোটেলে। বসে বসে সবাই খাবার খাচ্ছে, আমি শুধু দেখতেছি। একজন বলতেছে কাচ্চি আনো, একজন বলতেছে গরুর মাংস আনো। শালার কপাল, এর থেকে তো আমার বন্ধুরাই ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ হলো। মামা, কত টাকা বিল হয়েছে? মামা 19,550 টাকা বিল হয়েছে। শালার, ভেবেছিলাম 10,000 টাকা খাবে, কিন্তু তা না। 12টা মাইয়া যদি এত খাইতে পারে তাহলে তো তাদের বড়রা 2 দিনে ফকির হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে টাকাগুলো দিয়ে দিলাম। বাহিরে আসতেই দেখি ইমতিয়াজ আর সৌরভ দাঁড়িয়ে আছে। আমি ওদের না দেখার ভান করে যেই চলে আসতে যাব, এমন সময় ইমতিয়াজ আমার কাছে এসে বলে, বাহ মামা বাহ, তুই দেখি এমন মেয়েদের পিছনেও খরচ করিস। তা কত টাকা খরচ হলো রে, দেখি রিসিপ্টটা। এই বলে ইমতিয়াজ আমার পকেট থেকে রিসিপ্টটা নিয়ে মাটিতে বসে পড়ল। শালা, কতদিন আমাদের তো নিজের হাতে একটা চকলেট কিনে খাওয়াইলি না, আর ওই মেয়েকে 19,550 টাকার খাবার খাইয়ে দিলি। বাহ বাহ, তোর মতোই বন্ধু দরকার। কি রে, মাটিতে বসেছিস কেন? সরি রে, আসলে আমি ভেবেছিলাম 10,000 টাকা খরচ হবে আর বাকি 10,000 টাকা দিয়ে আজকে রাতে পার্টি করব। কিন্তু তা আর হলো কই, মেয়েগুলোর পিছনেই সব টাকা শেষ হয়ে গেছে। যাদের পিছনে তুই টাকা খরচ করেছিস, দেখ তো পিছন ফিরে ওরা আছে কিনা। তুই তো ওদের খাইয়ে দিলি, কই একটা ধন্যবাদও তো দিল না। পিছনে ফিরে দেখি আফরিন তার বান্ধবীদের নিয়ে চলে যাচ্ছে। শালার কপালটাই খারাপ, এমন মেয়েকে পছন্দ হয়েছে যে কিনা খাইতে পারে, ধন্যবাদ জানাতে পারে না। চল মামা, আমরা না হয় আম গাছের নিচে গিয়ে সিগারেট খাই। মামা, তুই খাইতে পারলি না তো কি হয়েছে, আজকে আমি খাবো, চল। মামা, সবাইকে বিশ্বাস করা যায়, কুত্তাকেও বিশ্বাস করা যায়, কিন্তু তোকে করাটা মুশকিল, কারণ তুই যেই আমার কথা বলে খাবার খেয়ে চলে আসিস। আমি এতটাও খারাপ না রে, আজকে যখন বলেছি আজকে খাওয়াবো, চল এখন। আমরা চলে আসলাম আবার রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে যেই চলে আসতে যাব, এমন সময় সৌরভ বলল, ইমতিয়াজ, বিলটা দিয়ে চলে আয়, মাত্র 4,600 টাকা। হ্যাঁ শালা, তুই খাবি বলে এখন আমার ঘাড়ে বুঝাই দিতেছিস। ভালোই করছিস, যা যা, আজকে আমি দিলাম। আচ্ছা সরি, কিন্তু মনে রাখিস একদিন এমন খাবো তোর বউকে নিয়েও চলে যেতে পারি। রে, এই আগে বিয়েটা করুক, এরপর দেখা যাবে। এই বলে আমরা 3 জন হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। কিরে, তুই আবার এই বাড়িতে এসেছিস কেন? তোকে না বিদায় করে দিয়েছি, এখন এইখান থেকে চলে যাবি, যা। আচ্ছা, চলে যাচ্ছি। এই বলে যেই চলে যেতে যাব, আব্বু আমাকে টান দিয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, জানিস একটা টাকা আয় করতে কতক্ষণ লাগে? তুই হয়তো কাজ করিস না তাই বুঝিস না। আমার শরীরটা খারাপ যাচ্ছে, কিছুদিন ধরে কাল থেকে তুই অফিসে যেতে পারবি না। ঠিক আছে আব্বু, কাল থেকে আমি অফিসে যাব। তুমি একটু আমাকে বুঝিয়ে দিও কিভাবে কি করতে হবে। সেটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, অফিসে তোর বড় মামা আছে, সব বুঝিয়ে দিবে। ঠিক আছে আব্বু। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি আফরিনের মেসেজ। সরি, তোমাকে বলে আসা হয় নাই, আসলে রাত হয়ে গিয়েছিল তো অনেক, তাই চলে আসছি। আজকে বিকেলে দেখা করো আমাদের স্কুলের মাঠে। আমি দেখা করতে পারবো না, আমি কাজে যাচ্ছি। এই বলে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আমি আর আব্বু খাওয়া দাওয়া করে চলে আসলাম অফিসে। সবাই আমাদের দেখে
সালাম দিতে লাগলো। আমি আর আব্বু চলে আসলাম। আব্বুর কেবিনে এসে বসে আছি। এমন সময় বড় মামা আসলো। মেঘ কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আয় আমি তোকে কাজ বুঝিয়ে দিই। চলেন। এই বলে চলে আসলাম বড় মামার সাথে। অনেকেই কাজ করতেছে, কি কি করতে হবে, কিভাবে কাজ দেখতে হবে সব দেখাচ্ছে বড় মামা আমাকে। পুরো অফিসে ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর কাজগুলো বুঝে নিলাম। আমি চলে আসলাম আব্বুর কেবিনে। আব্বু, তুমি বাসায় চলে যাও, আমি কাজগুলো বুঝে নিবনে মামার থেকে। আরেকটা কথা শোন, যে কাগজে সাইন করিস না কেন আগে কাগজটা পড়বি, এরপর সাইন করবি। কারণ আমাদের অফিসটা অনেকে নিতে চাইতেছে, এর মধ্যে তোর বড় মামা আছে। ঠিক আছে আব্বু, তুমি কোনো চিন্তা করো না। আমি যতদিন আছি তোমার গড়ে তোলা এই অফিস কারো হতে দিব না। চলো, তোমাকে গাড়িতে নিয়ে দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো, তুই এদিকটা খেয়াল রাখিস। আর যেটা না বুঝবি আমাকে ফোন দিবি, বা ম্যানেজার আছে তাকে বলবি। তোর বড় মামাকে কিছু বলিস না। সিসি ক্যামেরা দিয়ে কি করবি? আয়, কিছু বলবি না। ঠিক আছে। আব্বু চলে গেল। আমিও বাহিরে বের হয়ে কাজগুলো দেখতে লাগলাম। হঠাৎ চোখ গেল কোনার মেশিনের দিকে। তাকিয়ে দেখি বড় মামা রড দিয়ে মোটরে বাড়ি দিতেছে। আমি বড় মামার পিছনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কি মামা, মোটর নষ্ট হয়ে গেছে নাকি? মেঘ নষ্ট হয়ে গেছে, ঠিক করতেছি। কিন্তু আমি তো দেখতেছি মোটর ভালোই আছে, মেশিনও চলতেছে। তুমি তো মোটরটা নষ্ট করার জন্য এমন করতেছো। না মানে আর করতে হবে না। তুমি বাসায় চলে যাও, তোমাকে আর এই অফিসে কাজ করতে হবে না। এই মাসের বেতন তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। মেঘ এমন করিস না, আমি তোর বড় মামা লাগি। যদি চাকরি থেকে বের করে দেস, তোর নানা নানি আর তোর মামি কি খাবে? তারা তো না খেয়ে মারা যাবে। এখন কেন এইসব মনে করতেছো? নষ্ট করার সময় মনে ছিল না? এই বলে চলে আসলাম ওইখান থেকে। এই ছেলে, তুমি শুনে যাও। স্যার বলেন। তুমি তো ওনার সহকারী, তাই না? উনি কি প্রতিদিন এই এমন কাজ করে নাকি? আসলে স্যার, উনি প্রতিদিন 5 থেকে 7টা মোটর নষ্ট করে। নষ্ট হলে ওইগুলো আবার দোকানে নিয়ে গিয়ে রিপেয়ারিং করে এনে বেশি টাকা রাখে স্যার। ও আচ্ছা, তা তোমার বড় স্যার জানে এই কথা? না স্যার, আমি বলে দিলাম, কিন্তু উনি আমাকে ভয় দেখাচ্ছেন। বলছেন যদি বলে দেই তাহলে নাকি উনি আমাকে চাকরি থেকে বের করে দিবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি কাজ করো। এই বলে আমি অফিসের বাহিরে চলে আসলাম। ড্রাইভার চাচা, চলেন, নিউ মার্কেট যাব। মেঘ, তোমার আব্বু তো বলেছে কোথাও না নিয়ে যেতে। আমি তোমার আব্বুর কথা ফেলে দেই কি করে? আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলে নিচ্ছি। এই বলে কল দিলাম আব্বুকে। হ্যালো আব্বু, আমি একটু নিউ মার্কেটে যাচ্ছি কয়েকটা সিসি ক্যামেরা আনতে। তোমাকে রাতে বলবো, বাসায় গিয়ে। এখন যাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিলাম। চাচা চলে গেল। আমি আব্বুর সাথে কথা বলে নিয়েছি, আব্বু কিছু বলবে না। ঠিক আছে, তাহলে যেতে পারি। এই বলে আমি চলে আসলাম নিউ মার্কেটে। ক্যামেরার দোকানে ঢুকে পড়লাম। আমাকে দেখে প্রান্ত বলল, আরে বন্ধু, তুই এতদিন পর আমার দোকানে? এনে আগে তো প্রতিদিন আসতি। বন্ধু, সময় পাই না রে, হাপুর অফিসে কাজে ঢুকেছি তাই। এখন শোন, ভালো কিছু সিসি ক্যামেরা দেখাতো, অফিসের জন্য নিব। এই নে, এটা নিয়ে যা, এটা খুব ভালো হবে। অনেক দূরের জিনিসও দেখতে পারবি। ঠিক আছে রে, আর একটা দে, 2টা হলেই হবে। এই না 18,300 টাকা। 18,000 দিলেই হবে। ঠিক আছে।
আমি তোকে রাতে বিকাশ করে দিয়ে দিব। ঠিক আছে, যা। সিসি ক্যামেরাটা নিয়ে চলে আসলাম অফিসে। 2টা সিসি ক্যামেরা গুলো লাগিয়ে নিলাম। ম্যানেজার আঙ্কেল, মামা কোথায় গেছে? তোমার মামা তো বাড়িতে গেছে, কি জানি একটা কাজ আছে বললো। ও আচ্ছা। আর আমি 2টা সিসি ক্যামেরা লাগিয়েছি, এই 2টার দিকে নজর রাখবেন, ক্যামেরাগুলোর যাতে কিছু না হয়। ঠিক আছে, তুমি কি এখন বাড়িতে চলে যাবে? কালকে আসবো আবার। আর কোনো কাজ থাকলে বলেন, আমি করে দিয়ে যাই। স্যার, এর সাইন লাগতো কয়েকটা ফাইলে। এই নেন, এইগুলো নিয়ে যান, কাল সাইন করিয়ে নিয়ে আইসেন। ঠিক আছে। ম্যানেজার আমাকে দেখিয়ে দিল কোথায় কোথায় সাইন করতে হবে। ফাইলগুলো নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? আম্মু, আর তোমার সাথে একটা কথা আছে, তুমি আবার কিছু মনে করবে না তো? না, বল, কি হয়েছে? আসলে বড় মামা আমাদের অফিসে চাকরি করে ঠিক, কিন্তু আমাদের ক্ষতি করতেছে বেশি। তোর কথা আমি ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বল তো কি হয়েছে। আমি আম্মুকে সব খুলে বললাম। আম্মু কিছু বলল না। আমি সোজা আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আব্বুর রুমে যেতেই দেখি আব্বু বসে আছে। আব্বু, আসতে পারি? এই কিছু বলবি নাকি? আব্বু, বড় মামাকে আমাদের অফিস থেকে বের করে দিব। আপনি বড় মামার জন্য অন্য কোথাও একটা চাকরির ব্যবস্থা করে দেন। কেন, কি হয়েছে? তোর বড় মামা কি করেছে? বড় মামা প্রতিদিন 6 থেকে 7টা মাটন নষ্ট করে ঠিক করতে দেয়, আর তোমার থেকে টাকা নেয়। এটা তুমি ভালো করেই জানো। জানি আমি, সমস্যা নেই, বের করে দিতে হবে না, আমি বুঝিয়ে বলবো না। আর তোর আম্মু তো আছেই, তোর আম্মুর কাছে বললে তোর আম্মু তোর বড় মামাকে বলে দিবে না। ঠিক আছে, চলো খাবার খেয়ে আসি, রাত তো হয়ে গেছে। এই বলে আমি আর আব্বু নিচে চলে আসলাম। এসে দেখি আম্মু কার সাথে যেন কথা বলতেছে। আম্মু, কার সাথে কথা বলতেছো? তোর বড় মামাকে বলে দিয়েছি, আর কখনো করবে না এমন। আসতেই তোর বড় মামার হাতে টাকা ছিল না, তাই এমন করেছে। তোমার কাছে চাইলেও তো পারতো। এইভাবে জিনিস নষ্ট করা তো অন্যায় হয়েছে, তাই না? তা তো হয়েছে, এখন বলে দিয়েছি, আর করবে না। যা, টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসতেছি, রান্না করা শেষ হয়েছে। আসো। আমি আর আব্বু চলে আসলাম খাবার টেবিলে। খাবারটা যেই মুখে দিব এমনি ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি অচেনা নাম্বার, তাই রিসিভ করলাম না। একটু পর আবার ফোন দিয়েছে। কি রে, কে ফোন দিয়েছে? রিসিভ করতেছিস না কেন? অচেনা নাম্বার আম্মু, তুমি তো ভালো করেই জানো আমি অচেনা নাম্বার রিসিভ করি না। এই নাও, তুমি কথা বলে দেখো তো কে ফোন দিয়েছে। দে। ফোনটা আম্মুর কাছে দিয়ে দিলাম। আম্মু কিছুক্ষণ কথা বলে আমার কাছে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এই নে তোর ফোন, আফরিন ফোন দিয়েছিল। আফরিনের কথা শুনেই গলায় ভাত আটকে যায়। ফোনটা নিয়ে কানের কাছে ধরতেই আফরিন বলতে লাগলো, বাবা, এখন ভালোবাসা কোথায় গেল মেঘ সাহেব? কাল তো বলেছিলেন যে আমাকে খুব ভালোবাসেন, আর আজ কিনে ইগনোর করতেছেন। ইগনোর তো করবই। আচ্ছা ভাই, পরে কথা হবে, খাবার খাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই আম্মু বলে উঠল, কিরে, মেয়েটাকে আমাদের দেখাবি না নাকি? আর বলো না আম্মু, মেয়েটা পুরোই রাক্ষস। কালকে তোমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম না, ওই মেয়েটা আর তার বান্ধবীরা মিলে পুরো খেয়ে ফেলেছে। একটা যে সিগারেট খাবো ওই টাকাটাও ছিল না। কি বললি, আবার বলতো? এই রে, কি বলে ফেললাম। আবেগ বলতে বলতে বিবেক কাজ করে ফেলেছে। আরে কিছু না আম্মু, বলছিলাম একটা যে ললিপপ খাবো ওই টাকাটাও ছিল না। সামনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে চোখ লাল করে। কোনো মতে হাতটা ধুয়ে চলে আসলাম আমার রুমে। ভাইরে, কি বলবো তোদের, আমার আব্বু, এটা আব্বু না, এটা হচ্ছে রাক্ষসের ছেলে খক্ষস। তাকালেই মনে হয় যেন বুকটা ফাল পাড়তেছে।
বিছানায় শুয়ে পড়তে আফরিনের ফোন। দেখাতে এই মেয়েটা জ্বালাচ্ছে কেন? হ্যালো, কি হয়েছে আপনার? বারবার ফোন দিতেছেন কেন? বিরক্ত করতেছি নাকি আমি আপনাকে? আচ্ছা ঠিক আছে, আর বিরক্ত করব না এইভাবে। কালকে আমি আসতেছি আপনার বাসায়, পরে দেখব কোথায় যান আপনি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই সৌরভ, সৌম, ইমতিয়াজের গ্রুপ কল। কি রে, তোরা কেমন আছিস? মামা, আজকে আর তোর কাছ থেকে কিছু খেতে পারলাম না। তুই কোথায় ছিলি সারাদিন? কোথায় আর থাকবো, আব্বু অসুস্থ, তাই আব্বুর অফিস দেখাশোনা করতেছি। তোদের কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। এখন তো তুই আর আমাদের সময় দিতে পারবি না। চল সৌরভ, আমরা না হয় আমাদের আব্বুর অফিসের কাজে সাহায্য করি, কি বলিস মেঘ? এখন তো সবারই বয়স হয়েছে, তাদের প্রতিও তো খেয়াল রাখতে হবে, তাই না? তার চেয়ে ভালো হবে তোরা অফিস দেখাশোনা কর। ঠিক আছে, কাল থেকে দেখা হবে অফিসে। এখন রাখি। ঠিক আছে, যা। আমি ফোনটা রেখে দিলাম। ফোন রাখতেই ইমতিয়াজের ফোন এলো। কি রে, কি হয়েছে আবার? হঠাৎ তুই ফোন দিলি? মামা তো ভাবি হয়ে গেছে। কি বলিস? কখন হলো? এই কিসে পড়ে রে? ক্লাস 8-এ পড়ে। একদিন দেখবো নে, কালকে সকালে আমাদের অফিসে যাস তো, কিছু কাজ আছে। ঠিক আছে, আমাদের অফিসের কাজ শেষ করে যাবো নে। এই বলে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ফোন রেখে কানে হেডফোন লাগিয়ে তাহিরির গানগুলো লাগিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। এই মেঘ, ওঠ, সকাল হয়েছে তো, আর কত ঘুমাবি বল? উঠতেছি আম্মু, তুমি যাও। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোর বাবা অপেক্ষা করতেছে তোর জন্য। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে আব্বুকে নিয়ে চলে আসলাম অফিসে। সব কিছু ঠিকঠাক আছে। কিছুক্ষণ পর বড় মামা আসলো, বলল, আমাকে মাফ করে দেন দুলাভাই, আমি ভুল করে এমন কাজ করে ফেলেছি। আরে কি করতেছো শালা বাবু, ওঠো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আর তোমার টাকা লাগবে আমাকে বললেই তো হতো, আমি না দিলে তোমার বোন ছিল, তোমার বোনের কাছে চাইতে পারতে। আচ্ছা যাই হোক, এখন কিসের জন্য এসেছো সেটা বলো। গতকাল থেকে দেখতেছি আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে মেশিনগুলো চালানো যাচ্ছে না, এখানে নতুন মেশিন এনে লাগানো খুব ভালো হতো। এখন না, আর তো কয়েকটা মাস রয়েছে, নতুন বছরে আনলেই ভালো হবে। তুমি একটু দেখে ঠিক করে নাও, আর না ঠিক করতে পারলে বলো, আমি অন্য অফিস থেকে কিছু মেকানিক এনে কাজ করিয়ে নিব না। আমি ওই কাজ করতে পারবো না, কিছু পার্টস আনতে হবে। এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে, যা লাগবে তুমি কাজে লাগিয়ে নিও, আর বাকি যা থাকবে তুমি নিয়ে নিও। না, আমাদের এখানে লাগবে না, লাগলে আমি বলবো আপনাকে। এখন যাই, আমি কাজ আছে একটু। ঠিক আছে, যাও তাহলে। দেখেছিস মেঘ, আমি তোকে বলেছিলাম না, তোর মা বললে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে গেছে। তুই কি অফিসে থাকবি নাকি কাজ আছে তোর কিছু? না, কোনো কাজ নেই, একটু ইমতিয়াজদের অফিসে যাইতাম। ও বলেছিলাম কি যেন কাজ আছে, যদি অনুমতি দাও তাহলে যাব। আচ্ছা যা, আর অফিসে আসতে হবে না, আমি বাকি কাজ করে বাসায় চলে যাব না। ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা পাবে, ইমতিয়াজদের অফিসে রওনা দিলাম। হঠাৎ আমার রিক্সায় একটা মেয়ে উঠে পড়ল। এই কে আপনি? আমার রিক্সা থেকে নামেন। এই চুপ, একদম চুপ, কথা বলবি না। এটা দেখেছিস তো, তোর গলায় চালিয়ে দিব। তখন কিভাবে কথা বলিস তখন দেখবো নে। কে আপনি আর কি চান আমার কাছে? আমাকে চিনিস না? এই দেখ আমি কে। আর আমি কিছু চাই না, শুধু তাকেই চাই। চল আমার সাথে আমার বাসায়, তোর আজকে বিচার আছে। আমার আবার কি বিচার আছে শুনি? আর আপনি তো দেখি বড্ড রাগী মেয়ে। আপনাকে যে বউ করে পাবে তার তো কপাল পূর্বেই। অন্য কেউ পাবে না, তুই পাবি। চল এখন আমার সাথে। মামা রিক্সাটা ঘুরিয়ে 3 রাস্তার মোড়ে নিয়ে যান। আমি কোনো কথা বললাম না, কারণ আফরিনের হাতে ছুরি আছে, কখন কি করে বসে কে জানে। মেয়েদের বিশ্বাস করতে নেই। কালকে তো বলেছিলেন কয়েকজন বান্ধবী যাবেন, 12 জনকে নিয়ে এসে বলেছেন কয়েকজন। সরি, সবগুলো আমার ফ্রেন্ড না। 4 জন আমার চাচাতো বোন, আর বাকি 4 জন আমার বান্ধবী। কালকে আমার বার্থডে ছিল, আমার কাছে টাকা না থাকায় আপনাকে বলেছি।
ও আচ্ছা, আমি এখন ইমতিয়াজের অফিসে যাইতাম, বিকেলে না হয় আপনার সাথে দেখা করবো নে। ঘুঘু তুমি চাল খেয়ে যাবে, খাঁচায় ধরা পড়বে না, তা কি করে হয়? আমার চাচাতো বোনকে প্রেগনেন্ট বানিয়ে এখন পালিয়ে যাচ্ছেন, এটা তো আমি হতে দিব না। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার চাচাতো বোনকে কখন প্রেগনেন্ট বানালাম? আমি তো চিনিও না আপনার চাচাতো বোনকে। তা বললে তো হবে না। এই এলাকায় মেঘ নামের ছেলে আপনি একাই আছেন, আপনি ছাড়া অন্য কেউ নেই। সো আপনি ওই আমার চাচাতো বোনকে প্রেগনেন্ট বানিয়েছেন। মামা এখানেই থামেন। রিক্সা পুরো আফরিনদের বাড়িতে নিয়ে আসলো, পকেট থেকে টাকা বের করে দিয়ে দিলাম। রিক্সাওয়ালা চলে গেল, আমাকে নিয়ে চলে আসলো আফরিনদের ফ্ল্যাটে। কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। দেখ তো মাসুমা, এইটাই ওই কিনা? তুই এটা কাকে ধরে নিয়ে এসেছিস? আরে এটা তো চৌধুরী গ্রুপ অফ কোম্পানি এমডির ছেলে মেঘ চৌধুরী। আফরিন তার বাম হাতের আঙুলের নখ কামড়ে কামড়ে খাচ্ছে। কি মিস আফরিন, আমি বলেছিলাম না আমি না এখন গাড়ি ভাড়ার টাকাটা তো দিলাম, আমি দিলাম একবার যখন এসেই পড়েছি, আজকে আর যাব না। এই বলে সোফায় বসে পড়লাম। প্লিজ চলে যান, আমার আব্বু দেখলে সমস্যা হয়ে যাবে। প্লিজ আপনার হাত ধরতেছি। এমনি এমনি তো আমি যাব না, একটা জিনিস যদি দাও তাহলে যাব। এখন কি করবে এটা তুমি জানো। কি চাও তুমি? চেষ্টা করব দেওয়ার জন্য। 2 মিনিট আমার ঠোঁট চষে দিতে হবে, যদি পারো তাহলে যাব, আর না হয় যাব না। ছি ছি, আপনি সুযোগের সদ্ব্যবহার করতেছেন। মানুষ তো সুযোগে ওই সদ্ব্যবহার করে। এখন কি দিবেন নাকি বলেন? দিতে পারি, কিন্তু আমি তো আপনার ঠোঁটে চুমু দিতে পারবো না, আমি আপনার থেকে ছোট। দিতেই হবে। এই বলে আফরিনকে কোলে তুলে নিলাম। এখন চুষে দাও, পুরো 2 মিনিটের কম হলে খবর আছে। এটা বলতেই আফরিন আমার ঠোঁট জোড়া চুষতে লাগলো। আহ কি ফিলিংস! 2 মিনিট শেষ হতেই আফরিন আমাকে ছেড়ে দেয়। এখন আপনি আপনার বাসায় চলে যান, আর এই কথা যদি কাউকে বলেন তাহলে আপনাকে আমি খুন করে ফেলবো। খুন করতে হবে না, মাঝে মধ্যে সুযোগের সদ্ব্যবহার করবে এই বলে ফোনটা বের করে কয়েকটা পিক তুলেছিলাম, ওইগুলো দেখিয়ে দিলাম। ছি ছি, আপনাকে ভেবেছিলাম ভালো, আপনি তো দেখি আপনার বন্ধুদের থেকে ক্যারেক্টার লুজ। আরো যাক, ভালোই হয়েছে। আবার যদি মন চায় আইসেন, তখন বুঝিয়ে দিব কিভাবে প্রতিশোধ নিতে হয়। ঠিক আছে, দেখা যাবে নে। এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আব্বু আসে নাই এখনো? ফোন দিয়েছিলাম, বলছে একটু পর আসবে। তুই যাওয়ার পর একটা মেয়ে এসেছিল, আফরিন নাম মেয়েটার, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আমি তো ভেবে নিয়েছি এই মেয়েটাকেই তোর বউ বানাবো। ধর আম্মু, এই পিচ্ছি মেয়েকে বউ বানালে আর কখনো দাদি ডাক শুনতে হবে না। তুই মেয়েদের কি ভেবেছিস? হ্যাঁ, এখনকার মেয়েরা সবই পারে। তোর মতন বাদর ছেলেকে যদি ঠিক করতে পারে তাহলে বাচ্চা হতে সমস্যা কি? আর মেয়েটার বয়সও হয়ে গেছে, চিন্তা করিস না। এই বছরটা যাক, সামনের বছর তোদের বিয়েটা করিয়েই দিব। যা খুশি তাই করো। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আব্বু আসলো। কিরে মেঘ, ইমতিয়াজ ফোন দিয়েছিল, তুই যাসনি ইমতিয়াজদের অফিসে? না আব্বু, একটা কাজ করতে গিয়েছিলাম, তাই যেতে পারি নাই। সকালে গিয়ে দেখা করে আসবো। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, যাচ্ছি। আব্বু চলে গেল। আমি বসে বসে ফোন টিপতেছি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা আম্মু, মেয়েটাকে কি সত্যি তোমার পছন্দ হয়েছে? হয়েছে। কেন, তোর পছন্দ না নাকি? পছন্দ তো আছে, কিন্তু মেয়েটা তো ছোট আমার থেকে অনেক। সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই যা এখন গিয়ে একটু ঘুমিয়ে নে। রাতে তো আবার আজকে বাসায় থাকবি না, কখন জানি আসিস। যাচ্ছি। এই বলে চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। বিকেলে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। মেয়ে, ইমতিয়াজ আর সৌরভ এসেছে, তোকে ডাকতেছে নিচে যাওয়ার জন্য।
যাচ্ছি আম্মু। আর তোমার কিছু লাগবে নাকি বলে দাও, রাতে নিয়ে আসবো নে। না, আমার কিছু লাগবে না, যা ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে আসতেছি। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। কিরে তোরা কখন আসলি? আর আমাকে একটা ফোন দিতে পারতি। দেখ তো ফোনটা বের করে কয়টা ফোন দিয়েছি তোকে, না কি ফোন দেই নাই? সরি রে, ফোন সাইলেন্ট করা ছিল। আচ্ছা চল আমরা এখন যাই। আন্টি চা বানাচ্ছে, চাটা খেয়েই যাই, কি বলিস সৌরভ? আন্টির হাতে জাদু আছে, লেবুর চাটা কিন্তু অনেক মজার হয়। আমরা চা খেয়ে চলে আসলাম বাহিরে। বিকালে মাঠে খেলতেছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আফরিন ফোন দিয়েছে। কি করো এখন? এই তো খেলতেছি মাঠে। কিছু বলবা নাকি? না কিছু বলবো না। আচ্ছা তুমি খেলো, ফোন রাখি তাহলে। ঠিক আছে। ফোনটা রেখে দিল। খেলা শেষ করে বসে আছি। পাশ থেকে ইমতিয়াজ বলল, কি রে, কে ফোন দিয়েছিল তোকে? কে আর হবে আফরিন ছাড়া। মামা তুই দেখি মেয়েটাকে তোর প্রেমের ফাঁদে ফেলে দিয়েছিস। আরে না রে, মেয়েটাই 2 দিন ধরে আমাকে খুব জ্বালাচ্ছে। এখন কি করব বলতো? কি আর করবি, যদি তুই চাস তাহলে আমি না হয় আফরিনের সাথে প্রেম করি, কি বলিস সৌরভ? ইমতিয়াজ তো ঠিকই বলেছে। তোর যখন পছন্দ না হয় তাহলে বলে দে আমাকে, আমরা না হয় চান্স নিব না একটা। দূর শালা, কয়েকদিন পর ও তোদের ভাবি হবে। আর তোরা কিনা বলতেছিস তোরা তোদের ভাবির সাথে প্রেম করবি? ওই দেখ আবার ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দে, আমরা শুনি কি বলে। ফোনটা রিসিভ করতে আফরিন বলা শুরু করলো, এই তুই কই আছিস রে? আজকে বিকেলে তুই দেখা করবি আমার সাথে, তোর খবর আছে। আমাকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করা বের করতেছি। আবার তুই নাকি মেয়েটাকে কিসও করেছিস। বিকেলে শুধু আয়, তোর খবর আছে। এই রে এই মেয়ে জানলো কি করে আমি যে আগে প্রেম করেছি? যাই হোক, বিকালেই দেখা যাবে কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি আসবো বিকালে, এখন রাখি। এই বলে ফোনটা রেখে দিলাম। ফোন রাখতেই সৌরভ বলতে লাগলো, মামা আজকে খাইছে, তোমাকে যদি হাত পা ভেঙে পঙ্গু করে রাখে তাহলে আমাদের ফোন দিয়ে বলিস, আমরা গিয়ে তোকে হাসপাতালে ভর্তি করিয়ে দিব না। শালা তুই আমার বন্ধু হয়ে তুই আমাকেই ভয় দেখাচ্ছিস। আচ্ছা দেখা যাবে না বিকালে কি হয়। এখন চল বাসায় চলে যাই। ঠিক আছে চল। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমাকে বিকালে ডেকে দিও তো, আমি এখন একটু ঘুমাবো। কোথাও যাবি নাকি বিকালে? ঘুরতে যাব। কেন, কিছু কি হয়েছে? না, তোর বড় ফুপি ফোন দিয়েছিল, বলছে যাওয়ার জন্য আমাদের। তাই বলছিলাম কি আমরা সবাই রাতে চলে যাব তোকে নিয়ে। না আম্মু আমি যাব না, তোমরা যাও। আমার অফিস তো দেখতে হবে। আব্বু যদি চলে যায় অফিস দেখবে কে? অফিস নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, অফিসে এখান থেকে কোনো কাজ নেই, সব কাজ করে এসেছি। ও আচ্ছা, তোমরা ব্যাগগুলো গুছিয়ে রাখো, আমার ব্যাগটাও গুছিয়ে রাখো। আমি সন্ধ্যায় আসবো বাহির থেকে। ঠিক আছে যা, এখন বিকালে ডেকে দিব নে। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। বিকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। মেঘ, বিকাল হয়ে গেছে তো, তুই না কোথায় যাবি বললি? আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু আব্বু আর একটা মেয়ে বসে আছে। আম্মু, এই মেয়েটাকে? হে, মেয়েটা আমাদের বাড়ির বউ। মানে বুঝলাম না, আমি ছাড়া তোমাদের আরো ছেলে আছে নাকি? না, তোর ও বউ, এটা কারো নাম। ও আমাদের সাথে যাবে না, তাড়াতাড়ি আসবি বলে দিলাম, দেরি করবি না। ঠিক আছে। আমি চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি ইমতিয়াজ আর সৌরভ দাঁড়িয়ে আছে। কি রে তোরা এখানে কেন? চা খেতে এসেছি। আচ্ছা মেঘ, তোর বাসায় আফরিন প্রতিদিন যায়, তুই জানিস নাকি? না তো, কিন্তু আমি তো একদিনও দেখলাম না আফরিনকে যে আমাদের বাসায় যাইতে। একটু আগেও তো দেখতাম তোদের বাসায় আফরিন ঢুকেছে বড় একটা ব্যাগ নিয়ে। কি বলিস? আচ্ছা আফরিন আসুক, জিজ্ঞেস করবো না, দেখি কি বলে। এই বলে আমরা 3 জন কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর আফরিন আসলো।
তোরা এখানে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা যা। আমি চলে আসলাম আফরিনের কাছে। কি বলবা বলো এখন? আর তুমি নাকি আমাদের বাসায় প্রতিদিন যাও, আমি তো দেখলাম না কখনো তোমাকে। যাই তো, কি হয়েছে? এখন আমার কথা শোনেন। কাল যে মেয়েটাকে নিয়ে ঘুরেছেন, ওই মেয়েটা কে ছিল শুনি? আর মেয়েটার হাত ধরে ঘোরার কি আছে? এই তো পেয়েছি একটা বুদ্ধি। ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। আপনার কোনো সমস্যা আছে নাকি? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোর কপালে শনি আছে, এই বলে দিলাম। আর শোন, ওই মেয়েটার সাথে যদি আগে কখনো দেখি তাহলে তোর মিডল স্ট্যাম্প কেটে ফেলবো, আর বাবার ডাক আর শুনতে পাবি না, বলে দিলাম। হাই রে, এই মাইয়ার তো পুরাই ডেঞ্জারাস। এখন কি করি? এই মেয়েটাকে কিভাবে বুঝাই? ওইটা আমার কাজিন ছিল। এইসব ভাবতেছি, হঠাৎ কারো ডাকে ঘোর কাটলো। কিরে, আফরিন তো কখন চলে গেছে? তোকে দেখতেছি সেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস আধ ঘন্টা ধরে। আরে এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোরা যাবি না কি আমার সাথে আমার ফুফাতো বোনের বিয়ে? আমরা যাচ্ছি সন্ধ্যায়। যাইতে তো পারতাম, কিন্তু আন্টি আঙ্কেল কি বলবে আমরা গেলে? কি বলবে? কিছুই বলবে না। যা, তোরা বাসায় গিয়ে রেডি হয়ে আয়। আমাদের বাসায় আমি যাইতেছি। বাড়িতে দেখি আব্বু আম্মু কি করে। ঠিক আছে, আমরা 30 মিনিটের মধ্যে তোদের বাড়িতে পৌঁছে যাব, তুই চিন্তা করিস না। ঠিক আছে। আমি আমার বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু একটা কথা ছিল, সৌরভ আর ইমতিয়াজও যাবে আমাদের সাথে। তাহলে তো ভালোই হলো। আমিও ভেবেছিলাম তোকে বলবো, কিন্তু তুই তো বেরিয়ে গিয়েছিস আর বলতে পারি নাই। ঠিক আছে আম্মু, সবকিছু রেডি করে রেখেছো তো? আর আব্বু কোথায় গেছে? আব্বুকে তো দেখতেছি না। তোর আব্বু একটু গহনার দোকানে গেছে গহনা আনতে, এখনই চলে আসবে না। যা, তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম আমার রুমে। দরজা খুলে যেই ভিতরে ঢুকতে যাব, এমন সময় যা দেখলাম আমি মোটেও প্রস্তুত ছিলাম না এটা যে দেখব। আমি আফরিনের দিকে তাকিয়ে আছি আর আফরিন আমার দিকে তাকিয়ে আছে। দরজাটা বন্ধ করে নিচে চলে আসলাম। কিরে, তুই ফ্রেশ না হয়ে, রেডি না হয়ে এইখানে বসে আছিস কেন? আম্মু ঘরে। ঘরে কি হয়েছে? যা, রেডি হয়ে আয়। আমি ভাবতে ভাবতে আবার চলে আসলাম আমার রুমে। দরজা খুলতেই দেখি আফরিন ঘরের ঝাড়ুটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর রাগে সাপের মতো ফুসফুস করতেছে। কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, এইটা কি বুঝি জানেন না? নাকি শিখিয়ে দিতে হয় আপনাকে? আমার রুমে আমি ঢুকবো না তো কে ঢুকবে? আর আপনি আমার রুমে কি করেন? যা ইচ্ছা তাই করি। এই বলে আমাকে পিটাতে লাগলো। আম্মু গো, তোমার ছেলেকে আজকে বুঝি মেরে শেষ করে ফেলবে গো। তুমি কোথায় আছো গো? বাঁচাও আমাকে। তুই আমার সব দেখে ফেলেছিস, আজকে তোকে আমি মেরে তক্তা বানিয়ে ফেলবো, এই বলে রাখলাম। ও আম্মু গো, আমাকে মেরে ফেললো গো, বাঁচাও আম্মু, বাঁচাও আমাকে আম্মু। এই মেয়ে, কি হয়েছে? এভাবে শাড়ির মতো চেঁচামেচি করতেছিস কেন? কি হয়েছে বল। কিছু হয় নাই আম্মু, আপনি যান। আচ্ছা, তোমরা দুইজন তাড়াতাড়ি রেডি হয়ে এসো, তোমার আব্বু চলে এসেছে। আসতেছি, আপনি যান। আম্মু দরজার বাইরে থেকে চলে গেল। আফরিন আমার উপরে বসে আছে আর বলতেছে, যদি দেখে এই কথা কাউকে বলেছিস তাহলে তোর একদিনকে আমার যতদিন লাগে, আর এটা তো থাকবেই, মনে থাকে যেন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় নিচে। এই বলে আফরিন চলে গেল। আমিও চলে আসলাম ওয়াশরুমে। মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে। শুনেছি মাইয়াদের শরীর তুলোর মতো নরম থাকে, কিন্তু এটা তো কোনো মাইয়া না, এটা তো মনে হচ্ছে ধানি লঙ্কা। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আব্বু আম্মু আফরিন আর সৌরভ ইমতিয়াজ বসে আছে। আম্মু সবকিছু কি রেডি আছে নাকি? সবকিছু রেডি আছে, ব্যাগগুলো গাড়িতে রেখে দিয়েছি ইমতিয়াজ। এখন চলো সবাই যাই তাহলে। চলো। আমাদের গাড়ি করে চলে আসলাম নরসিংদী। শর্টকাট ধরে সোজা ফুপিদের বাড়িতে চলে আসলাম। আমাকে দেখে ফুপি জড়িয়ে ধরে বলল, মেঘ, কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছি ফুপি। তা তোমার মেয়েকে দেখছি না, ওরা কোথায়? ওরা তো ছাদে আছে, যা তুই
আমি সবাইকে নিয়ে বাড়ির ভিতর যাচ্ছি। ঠিক আছে ফুপি। এই সৌরভ, ইমতিয়াজ, চল আমার সাথে। আমরা চলে আসলাম ছাদে। এসে দেখি আমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন সবাই এইখানে আছে। কিরে রাইসা, কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বাকিদের তো নাম মনে নাই, সবার নামগুলো বলতে থাকলো। আমরা বসে বসে গল্প করতে লাগলাম। কিরে ইমতিয়াজ, সৌরভ, তোদের ব্যাপার স্যাপার ভালো লাগছে না দেখছি। আর বলিস না রে মামা, এই প্রথম তোর চাচাতো বোনের প্রেমে পড়ে গিয়েছি। আগে কখনো ভাবি নাই যে গ্রামের মেয়েরা শহরের মেয়েদের থেকে সুন্দর হয়। বাহ, এখন দেখি প্রেমে হাবুডুবু খাচ্ছিস। যাই হোক, এখন চল নিচে যাওয়া যাক, পরে তোদের ব্যবস্থা করে দিবনে। ঠিক আছে, চল। আমরা সবাই নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে বসে আছি, এমন সময় আফরিন কোথায় থেকে যেন এসে বলতে লাগলো, বাহ, ভালোই তো দেখতেছি। এইখানে এসে ডানা গজিয়ে গেছে, তোর ডানাগুলো ভাঙতে হবে দেখতেছি। দেখো আফরিন, এটা আমার ফুপির বাড়ি। এইখানে এমন কিছু করো না যাতে আমাদের অসম্মান হয়। ঢাকায় গিয়ে যা খুশি কইরো, আমি কিছু বলবো না। ঠিক আছে, তোকে তো আমি দেখে নেব, মনে রাখিস। এখন সোজা ঘুমাতে যাবি। যদি দেখি এই দিকে সেই দিকে হয়েছে, তোর কপালে শনি আছে। খিরে, তোরা দুজন কি কথা বলতেছিস ফিস ফিস করে? না আম্মু, কিছু না। আচ্ছা আম্মু, আমি কোথায় ঘুমাবো একটু যদি দেখিয়ে দিতাম। এই রাস্তা, আফরিনকে তোর রুমে নিয়ে যা। ওর ঘুম পাইলে অনেক দূর থেকে এসেছে। আফরিনকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমার চাচাতো বোন মিম আসলো। ভাইয়া চলেন বাইরে থেকে ঘুরে আসি, গ্রাম তো তাই জ্যোৎস্নার আলোতে বোঝা যাবে রাত হয়নি। আচ্ছা তুমি একটু বসো, আমি আমার ফ্রেন্ডদের ডেকে আনতেছি। ঠিক আছে যান। আমি চলে আসলাম উপরে। এই তোরা কি ঘুরতে যাবি নাকি এখন? তোদের ক্রাশ হয়ে যাবে এখন আমার সাথে। কি বলিস? তাহলে তো যেতেই হয়। এই রাতে মিস করি কি করে বলতো? মিস না করতে চাইলে চল আমার সাথে। এই বলে সৌরভ আর ইমতিয়াজকে নিয়ে চলে আসলাম নিচে। মিম চলো, আর আখিকে ডাক দাও, তাকেও নিয়ে যাই। আখি আসতেছে, ও পেছনের গেট দিয়ে বের হবে, আমরা সামনের গেট দিয়ে যাব। আসলে ওর বাবা আছে তো ওইখানে, যদি দেখে এই রাতে আমাদের সাথে বের হয়েছে তাহলে বকাবকি করবে তাকে। ও বুঝতে পারছি, চলো এখন। এই বলে বাহিরে চলে আসলাম। বাহ, জ্যোৎস্না রাত খুব সুন্দর লাগতেছে দেখতে। আমি একা একা ঘুরতেছি, ওইদিকে সৌরভ আর মিম বসে বসে কথা বলতেছে। ইমতিয়াজের দিকে তাকিয়ে দেখি শালা কিস করতেছে। আসতে না আসতেই চুম্মাচুম্মি শুরু করে দিয়েছে। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। আমাদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আফরিনের ডাকে ঘুম ভাঙলো। এই ওঠ, সকাল হয়েছে। যাও তো এখান থেকে। কালকে রাতে ঘোরাঘুরি করে অনেক রাতে ঘুমাইছি, এখন উঠতে পারবো না। যাও। কি বললি তুই? কোনো মেয়ের সাথে ঘুরেছিস বল? এখন কি উঠবি নাকি উঠবি না? আমি পানি নিয়ে আসতেছি কিন্তু। এই রে, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। আরে জানেমান, পানি আনতে হবে না, আমি উঠে পড়েছি। এখন বলো কি হয়েছে? এইভাবে ডাকাডাকি করতেছো কেন? আগে বল, কালকে রাতে কোন মেয়ের সাথে ঘুরোঘুরি করেছিস? কই, কোনো মেয়ের সাথে তো ঘোরাঘুরি করি নাই। তুমি চাইলে সৌরভ আর ইমতিয়াজকে জিজ্ঞেস করতে পারো, ওরাও তো ছিল আমার সাথে। ভাইয়া, কালকে রাতে কোথায় গিয়েছিলেন আপনারা? কোথাও তো যাই নাই, খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে গেছি। আর ও হয়তো স্বপ্ন দেখেছিল। কিরে, ঠিক বলিস না? স্বপ্ন দেখছিলাম, তাই তো ভুলভাল বকেছি। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। তোকে তো আমি বিয়ের পর দেখে নিব। এই বাড়ি থেকে যাই, এরপর দেখবি তোকে কি প্যারাটাই না দেই, তখন বুঝবি আফরিন কি জিনিস। আফরিন চলে গেল। শালার এই মেয়েটা আমার জীবন তেনা তেনা করে ফেলেছে। এখন কই যাবো রে সৌরভ? মামা, তুই এক কাজ কর, কোনো কাজের বাহানা করে ওইখান থেকে চলে যা। তা না হলে তোর কপালে দুঃখ আছে রে। আফরিনকে দেখে মনে হচ্ছে তোর জীবনটা তেনা তেনা করে ফেলবে। রে মামা, তাই করতে হবে। বিয়েটা শেষ হোক, এরপর যাব। এখন চলে গেল, আম্মু ফুপি রাগ করবে। চলো সবাই ফ্রেশ হয়ে নিই। চল। আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম। নিয়ে খাওয়া দাওয়া করে হালকা পাতলা কাজ করতে করতে দুপুর হয়ে আসলো। বসে আছি এমন সময় মিম আর রাখি আসলো। ভাইয়া চলেন আমরা পুকুর থেকে গোসল করে আসি। সৌরভ, ইমতিয়াজ, চলো, অনেক মজা লাগে পুকুরে।
গোসল করতে। কিন্তু আমি আর ইমতিয়াজ তো সাঁতার পারি না, আমরা তো ডুবে মরে যাব। আমি আছি না, চলো আমি সাঁতার শিখিয়ে দেবো। তাহলে তো যাওয়া হয়েই যায়, চল তাহলে। আমরা চলে আসলাম পুকুরে। আমি আগেও যখন এইখানে থাকতাম তখন সাঁতার শিখেছিলাম। আমি পুকুরের এই পার থেকে ওই পার সাঁতরে চলে আসলাম। ওইদিকে ইমতিয়াজ আর সৌরভকে সাঁতার শেখাচ্ছে। পাড়ে তাকিয়ে দেখি আফরিন দাঁড়িয়ে আছে। আমি চলে আসলাম সৌরভের কাছে। কি ব্যাপার, তুমি এইখানে কেন? যাও, বাসায় যাও। বাহ, তোমরা পুকুরে গোসল করবে আর আমি বাড়িতে করব, তা কি করে হয়? আমিও পুকুরেই গোসল করব। তুমি কি না আবার পুকুরে গোসল করবে? তুমি তো নামলেই ডুবে যাবে। তার চেয়ে ভালো হবে তুমি বাসায় চলে যাও, আমরা আসতেছি একটু পর। আমি যখন বলছি এখানে গোসল করব তো করব, এখন তো খুশি হয়ে যাক। এই বলে আফরিন পানিতে নেমে গেল। সাঁতার পারে না, ডুবে যেতে যাবে। আমি গিয়ে ধরে ফেললাম। কি মিস আফরিন, বলেছিলাম না ডুবে যাবেন? আমার কথা তো শুনলেন না। এখন কি হবে আপনার? প্লিজ আমাকে ছেড়ে দিও না, ছেড়ে দিলে আমি ডুবে যাব। ঠিক আছে, ছাড়বো না। আফরিন এই নিয়ে গোসল করে চলে আসলাম বাসায়। আম্মু আমাদের দেখে বলতে লাগলো, আফরিন তুমি ওদের সাথে গেলে না কেন? তোমারও তো ঠান্ডা লেগে যাবে। কিছুই হবে না। এই বলে চলে গেল আফরিন তার রুমে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়ে শেষ হতেই সবাই চলে যেতে লাগলো। আম্মু আমার কাজ আছে, আমাকে ঢাকা যেতে হবে। তুই ঢাকা চলে গেলে তোকে রান্না করে খাওয়াবে কে? আমরা তো আর কয়েকদিন থাকবো। সমস্যা নেই, আমি হোটেল থেকে খাবার কিনে এনে খাবো নে। আচ্ছা তাহলে যা। আম্মু আমিও মেঘের সাথে চলে যাব, বাহির থেকে খাবার এনে খেতে হবে না, আমি রান্না করে দিবনি। মেঘ, আফরিন ঠিক কথাই বলেছে। আফরিনও যাও, রেডি হয়ে আসো। মেঘ আফরিনকে নিয়ে যা, আফরিনও রান্না করে দেবে নে। কিন্তু আম্মু। কোনো কিন্তু না, আমি যা বলছি তাই হবে। তুই আফরিনকে নিয়ে যা, আর সকালে খাবার খেয়ে আফরিনকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে এরপর যেখানে ইচ্ছা সেখানে যাস। রাতে আফরিনকে তাদের বাড়ি থেকে নিয়ে আসবি, রান্না করে দিবে, তুই খাবি। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম বাহিরে, গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর আফরিন আসলো। আর হ্যাঁ, সৌরভ আর ইমতিয়াজ একদিন আগে চলে গেছে, ওদের কাজ আছে, তাই আফরিনকে নিয়ে চলে আসলাম বাসায়। তুমি কি এখন তোমাদের বাড়িতে চলে যাবে নাকি এইখানে থাকবে? এইখানে থাকবো, রুমে আসো, তোমার সাথে কথা আছে। আমি চলে আসলাম রুমে। এসে দেখি আফরিন গোসল করতে ঢুকতেছে। এই যে শুনতেছেন? বলো, কিছু বলবা নাকি? আমিও গোসল করব, তাড়াতাড়ি গোসল করে বের হন, আমি আবার কাজে বাহিরে যাব। তাড়াতাড়ি করতে পারবো না, আপনি চাইলে আমার সাথে গোসল করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। জি, আপনার লজ্জা করে না আপনি এইসব কথা বলতে? আমাদের এখনো বিয়ে হয় নাই। তো কি হয়েছে? আমি তো আর বলি নাই আমার সাথে ইয়ে করতে বলতাম, তাহলে বলতেন আমি খারাপ। আমি তো খারাপ বলি নাই। আচ্ছা যান, তাড়াতাড়ি কইরেন, আবার অফিসে যাব। ঠিক আছে। বিছানায় শুয়ে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। নিচে এসে দরজা খুলে দেখি আফরিনের চাচাতো বোন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আপু, আপনি এখানে? আফরিন এসেছে শুনেছিলাম, তাই এলাম এখানে। আমার রুমে আছে, যান। না, নিচেই বসি, আফরিনকে ডাক দেন, ওর সাথে কথা আছে। আর আফরিনকে আপনি চিনেন না বুঝি? এখন তো চিনি, ও আমার হবু বউ। কিন্তু কেন? এটা ছাড়াও আফরিন হচ্ছে আপনার মামাতো বোন। আপনার সাথে ওর আগে থেকেই বিয়ের কথা হয়েছে, আপনি জানেন না? এটা জেনেই আফরিন আপনার কাছে এসেছে। আর আফরিন কিন্তু টিকটকার, আর এমনিতেই রাগি আছে, কথাবার্তা একটু সাবধানে বলবেন, ঠিক আছে? ঠিক আছে, তা না হয় বলবো, কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? আর আপনি ওই বা আফরিনের কি হন যে এত কথা জানেন? আফরিন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা গ্রাম থেকে এসেছি এইখানে চাচার বাসায় বেড়াইতে, আবার চলে যাব কিছুদিন পর। আজকে দেখা করতে আসলাম, ওর সাথে আমার তো বিয়ে হয়ে গেছে, ওর সাথে আর দেখা হবে না কখনো। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। গ্রামে গিয়েছি কিন্তু সবাই হ্যারে চিনে, কিছু বললো মামাতো বোন এখন শুধু পেড়া খাবে, মনে যেন থাকে। ওই তো আসতেছে। আরে বান্ধবী, তুই এখানে? রে,
এখনই এসেছি, কালকে চলে যাব। ভালো থাকিস। আর বিয়ের দাওয়াতটা কিন্তু দিস আমাকে। আমাকে না দিয়ে বিয়ে করে ফেলিস না। আরে কি বলিস? তোকে না বলে বিয়ে করব কি করে? বস, আমি তোর জন্য চা বানিয়ে আনতেছি। না রে, অনেক কাজ আছে বাসায়। তুই এসেছিস তাই তো তোর সাথে দেখা করতে আসছি, না হলে আসতাম না। আর শোন, দুলাভাই কিন্তু খুব রোমান্টিক। দূর, কি যে বলিস না। আচ্ছা যা তাহলে। মেঘ, যাও বান্ধবীকে একটা রিকশায় তুলে দিয়ে আসো। আমি গাড়ি নিয়ে এসেছি, তুই চিন্তা করিস না, আমি চলে যেতে পারবো। ঠিক আছে, যা তাহলে। ও চলে যেতে আফরিন বলল, ওর সাথে কি কথা বলছিলেন এতক্ষণ শুনি? কই কি বললাম, মাত্রই তো আইছে। দরজা খুলে ভিতরে আসলো, তখন তুমি নিচে নামতেছো। কিছু বলে নাই তো? সত্যি তো নাকি মিথ্যা কথা? সত্যি। ওই তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো। তা মামা তো বোন, এখন তো সব জেনে গেছি। এইবার তুমি প্যারা দিবে না, আমি দিব। কিছু বললে নাকি ফিসফিস করে? কই কি বলেছি? যাও, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো। তুমি বসো, আমি খাবার বানিয়ে আনতেছি। আফরিন চলে গেল, আমিও চলে আসলাম ওর পিছু পিছু। পিছন থেকে জড়িয়ে ধরতে আফরিন কেঁপে উঠল। কি মিস মামাতো বোন? মানে কি বলতেছো? আর ছাড়ো তো, রান্না করতেছি। মিস মামাতো বোন, আমি সবকিছু জেনে গেছি, এখন আর লুকিয়ে কিছু হবে না। তা মামাতো বোন, তোমার ঠোঁটগো আর ওইটা কিন্তু পুরাই চোস। কি বললি তুই কুত্তা? এই বলে আমার হাতে কামড় দিয়ে বলতে লাগলো, আও, এই তুমি এটা কি করলে? দেখো তো, তোমার পুরো দাঁত লেগে গেছে হাতে। ভালো হয়েছে। তুই বলবি কেন খারাপ কথা? আর একবার যদি বলিস তাহলে তোর মাথা 2 ভাগ করে ফেলবো, মনে থাকে যেন। না, আর বলবো না। টিকটকার প্রতিবন্ধী আপনি রান্না করেন। এই বলে এক দৌড়ে চলে আসলাম রুমে। আসলে পিচ্ছি হয়ে কি হবে, রাগলে পুরাই টমেটোর মতো লাগে। মন চাই সস বানিয়ে সিঙ্গারের সাথে দিয়ে খেয়ে ফেলি। কিছুক্ষণ পর আফরিন আসলো। রান্না হয়েছে, নিচে আসো। আমি চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। আফরিন আমার কোলে এসে বসলো। এই কি হয়েছে? এত জায়গা থাকতে আমার কোলে এসে বসলে কেন? আমি না তোমার পিচ্চি বউ লাগি, আমাকে আদর করবে না? এত কষ্ট করে রান্না করে আনলাম, একটা ধন্যবাদও দিলে না। ধন্যবাদ আর আদর তো করবো বাসর রাতে। এই বলে আফরিনের ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। দেখতে দেখতে কেটে গেল আরো 2টি মাস। বিকালে বসে আছি আমার রুমে, এমন সময় আম্মু আসলো। কি রে, কি করিস? এই তো আম্মু, বসে আছি। কিছু বলবা নাকি? তোর আর আফরিনের বিয়েটা ঠিক করেছি এই শুক্রবারে। কি বলো? এত তাড়াতাড়ি ঠিক করে ফেলেছো? কিছুই তো কেনা হয় নাই। সব কেন হয়ে গেছে, তোকে কিছুই বলা হয় নাই। শুধু তোর পাঞ্জাবি ছাড়া আর সব কিছুই কিনে ফেলা হয়েছে। ও, সব কিনে ফেলেছো? আমাকে কিছু জানালেও না। আচ্ছা, ভালো করেছো ঠিক করে। এখন এখানে বিয়ে হবে নাকি গ্রামে বিয়ে হবে আমাদের? গ্রামে বিয়ে হবে। আমাদের আত্মীয় তো এইখানে কম, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, সবাই গ্রামে চলে যাবে। এখন শুধু আমাদের চাওয়াই বাকি। তো কবে যাবে ঠিক করেছো? আজকে যাবে নাকি কালকে যাবে? আজকেও যাব রাতে। সৌরভ আর ইমতিয়াজদের দাওয়াত দিয়ে দিস। আর ইমতিয়াজ সৌরভকে বলে দে আমাদের সাথে আসতে, ওইখানে একটু কাজ আছে, করতে হবে। বলে দিব না। এখন আমি শপিং মল থেকে আসতেছি, আমার বিয়ের পাঞ্জাবি নিয়ে আসি। আচ্ছা, যা। আমি, সৌরভ, ইমতিয়াজ চলে আসলাম শপিং মলে। আমাদের 3 জনের পাঞ্জাবি কিনে চলে আসলাম বাসায়। রাতে সবকিছু প্যাক করে চলে আসলাম গ্রামে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সকালে রেডি হয়ে বসে আছি, এমন সময় সৌরভ আর ইমতিয়াজ আসলো। বাহ মামা, অবশেষে টিকটকারকে বিয়ে করে ফেললি। আর মেয়েটা কিন্তু ছোট, একটু দেখে শুনে বিড়ালটা মারিস, আবার দেখি কান্না করে না যান। শালা, এখনো বিয়েটাই হলো না আর তুই বলতেছিস বিড়াল মারার কথা। চল এখন নামাজ পড়ে আসি, এরপর যাব আফরিনদের বাড়িতে। চল। আমরা চলে আসলাম মসজিদে, জুম্মার নামাজ আদায় করে সোজা চলে আসলাম বাড়িতে। বরযাত্রী চলে গেছে আরো অনেক আগে। আমরাও চলে আসলাম আফরিনদের বাসায়। সবাই গেটে আটকালো। এইদিকে সারারা বেশি মজা নিচ্ছে তাদের গার্লফ্রেন্ডদের সাথে। অবশেষে বিয়ের আসনে গিয়ে বসলাম। খাওয়া দাওয়া শেষ হলো।
কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। রাতে সকল নিয়মকানুন শেষ করে আফরিনকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। আম্মু বরণ করে আফরিনকে ঘরে নিয়ে গেল। আমরা চলে আসলাম ছাদে। রাত প্রায় 2টা। আমরা আড্ডা দিতেছি, এমন সময় আব্বু আসলো। কিরে মেঘ, তুই এইখানে কি করিস? মেয়েটা ঘরে একা একা বসে আছে। আব্বু তুই যাও, আমি আসতেছি একটু পর। একটু পর আসতে হবে না, এখনই যাও। ঠিক আছে, যাচ্ছি। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। দরজা খুলে ভিতরে ঢুকতে দেখে আফরিন ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ছুরি হাতে দাঁড়িয়ে আছো কেন? আজকে তোকে এইটা দিয়ে খুন করব। এত দেরি করে আসলি কেন বল? কোন মেয়ের সাথে আড্ডা দিচ্ছিলি? কোনো মেয়েদের সাথে আড্ডা দেই নাই। এখন বাইরে যা, 2 মিনিট পর আবার ঘরে ঢুকবি। ঠিক আছে। আমি চলে আসলাম বাহিরে। 2 মিনিট পর আবার ঘরে ঢুকতেই আফরিন এসে আমার পায়ে ধরে সালাম করলো। পা থেকে উঠিয়ে আফরিনকে আমার বুকের সাথে চেপে ধরলাম। যা ওযু করে আসো, নামাজ পড়বো। এই পিচ্চি মেয়েটা দেখি সব বোঝে। বুঝবো না তো কি করব? ওযু করে চলে আসলাম রুমে। দুইজনই 2 রাকাত নফল নামাজ পড়ে চলে আসলাম বিছানায়। এই নাও, এই দুধটা অর্ধেক খেয়ে বাকি অর্ধেক আমাকে দাও। বাকি অর্ধেক দুধ খেয়ে আফরিনকে দিয়ে দিলাম। এখন কি শুরু করতে পারি নাকি? কি শুরু করবা? বাসরাতে যা করে ওগুলো কই করবো এই বলে আফরিনের উপর ঝাঁপিয়ে পড়লাম। আস্তে আস্তে তার শাড়িটা খুলে নিচে ফেলে দিলাম। বাকিটা ইতিহাস হয়ে থাক, আর শুনতে হবে না। এখন বিদায় নেন সবাই, আবার দেখা হবে অন্য গল্পে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।